কোনো রাজনৈতিক দল কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত হয়েছে সেসব দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। কারো কোনো বিষয় সংশোধনী থাকলে সেটা তারা দিতে পারবে। আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছা তুলে ধরা। কোনো দল চাইলে 100 প্রস্তাবের মধ্যে 98টিতে রাজি হতে পারে, আবার কোনো দল 2টিতেও রাজি হতে পারে। এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা পরবর্তীতে ঠিক করব। এই বিষয়গুলো নিয়ে সকলের মতামতের ভিত্তিতেই তৈরি হবে জুলাই সনদ বা জুলাই চার্টার। সেই সনদে সব দলের স্বাক্ষর থাকবে। কথাগুলো গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। আপনারা কি বিপদে পড়ে গেলেন কিনা? কারণ কি চান আর কি না চান সেটা এখন ওয়েবসাইটে দলিল হয়ে থাকবে। আগে যেমন যেটা 90-এর সময় হয়েছিল, এরশাদ সরকারের পতনের পর আপনারা 3 জোট যে রূপরেখা দিয়েছিলেন সেটা ক্ষমতায় আসার পর আপনারা প্রায় সবগুলো দলই ভুলে গিয়েছিলেন। এবার মনে হয় ভুলে যাওয়ার আর সুযোগ থাকছে না। দেখুন, ধন্যবাদ আজকে শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো কালকে যে বৈঠক, সেই বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে অংশগ্রহণ করেছিল। এখানে ববি হাজার সাহেবও সেই বৈঠকে ছিলেন, এবং সেখানে কি হয়েছে, কি কথাবার্তা বলেছেন, আমি যেহেতু ছিলাম না, আমার থেকে ববি হাজার সাহেবই এটা ভালো বলতে পারবেন। তবে আমাদের এখানে লুকোচুরির কিছু নেই। আমরা কোনটা দলিল হয়ে থাকবে, কোনটা জনগণ জানলো, কোনটা জনগণ জানলো না, এই ভয়ে বিএনপি ভীত নয় বা শঙ্কিত নয়। আমরা ওপেন, আমরা যা বলার আমরা বলেছি, যা বলার তারা বলছি, এবং যা বলার তা বলবো। এখানে রাজনীতি যেহেতু করি, এখানে ভয়ের কোনো কিছু নেই। দেশ এবং জনগণের জন্য যা ভালো, যা সুন্দর, যা কল্যাণ বয়ে নিয়ে আসবে, এবং দেশে একটি মানে সাম্য, মানবিক এবং বৈষম্যবিহীন একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে, এবং বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠা হবে, সেটাই আমরা গ্রহণ করব। আমাদের আপনারা জানেন যে বিএনপি যখন আন্দোলন করছিল অপর রাজনৈতিক দলগুলোকে নিয়ে, তো সেই 2016 সাল থেকেই আমরা এই সংস্কারের কথা বলে আসছিলাম। আজকে যারা সংস্কারের কথা বলতে বলতে অনেকের হয়তো গলা ভেঙে যাচ্ছে, তখন কিন্তু তারা কেউ সংস্কারের কথা বলে নাই, বা তখন তাদেরকে আমরা এইসব অন্য কোনো কথা শুনি নাই। তাই বলে তাদের মুখ থেকে এখন শুনবো না, সেটাও কিন্তু প্রত্যাশা করি না। আমরা 2016 সাল থেকে এটা বলে এসেছি, এবং 2017 সালে 2018 সালে নির্বাচনের আগে কিংবা 2021 সালে আমরা যেই রাষ্ট্র মেরামতের রূপরেখা যেগুলো দিয়েছিলাম, এবং প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা উপস্থাপন করা হয়েছিল রাষ্ট্র মেরামতের রূপরেখা হিসেবে, তখন আন্দোলনরত অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমরা একত্রে বসে আমরা 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি। এবং সেই সময় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে এই 31 দফা শুধু 31 দফায় নয়, এর মধ্যেও আরও যদি ভালো কোনো প্রস্তাব আসে আমরা সেগুলি সন্নিবেশিত করব এবং সেগুলো আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পর আমাদের 5ই আগস্টের আগে আমরা যে সব সভা সমাবেশ, বিক্ষোভ, জনগণের সাথে মত বিনিময় করেছিলাম, সেখানে কিন্তু ভালো ভালো অনেক প্রস্তাব এসছে। এবং 5ই আগস্টের পরে আমাদের 3টি সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তারা সারা বাংলাদেশের চষে বেরিয়েছে, এবং তারা সেখানে প্রতিনিধি সভা করেছে, জনগণের কাছে গেছে, বিভিন্ন হাট বাজারে গেছে, সাধারণ কৃষকের সাথে কথা বলেছে, যুবকের সাথে কথা বলেছে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলেছে। তারাও কিন্তু সেখান থেকে বেশ কিছু ভালো প্রস্তাব তুলে নিয়ে এসেছে। এই সকল প্রস্তাবের আলোকেই কিন্তু আমাদের ভবিষ্যৎ যে রূপরেখা সেটা আমরা তৈরি করেছি। তাই বিএনপির এখানে ভয় পাওয়ার কিছু নেই। ওয়েবসাইটে গেলেই যে কোনটা আমরা মানে পছন্দ করব সেটা আমরা ধরা খেয়ে যাবো কিনা এটা ঠিক না। আমি মনে করি যে আমাদের থেকেও ভালো প্রস্তাব ববি হাজ্জাজ দিতে পারেন, আমাদের থেকেও ভালো প্রস্তাব শারমিন দিতে পারেন, কিংবা আমাদের মানবেন্দ্র দেব দিতে পারেন। আমরা দেশ, জাতি, জনগণের যদি কল্যাণ চাই, ভালো চাই, অবশ্যই সেগুলি গ্রহণ করব। সেই গ্রহণ করার মানসিকতা আমাদের আছে। বিএনপি সবসময় আমরা সংস্কার করে আসছি, সেই 75 থেকে এই পর্যন্ত। আপনি তিন জোটের রূপরেখার কথা বলেছেন, হ্যাঁ 3 জোটের রূপরেখা ছিল, সব বাস্তবায়ন করতে পেরেছি তা না, আবার কোনো জায়গায় বাস্তবায়ন হয়নি তাও কিন্তু না, কম হয়েছে। সেই কারণে কি ভয় পান না যে বাস্তবায়ন কম হলেও জনগণ আসলে ক্ষমা করে দেয়? দেখেন সেই সময় যে রাজনীতি ছিল সেই রাজনীতি কিন্তু এখন নেই। এখন কিন্তু রাজনীতি এখন অনেক ওপেন, জনগণ অনেক সম্পৃক্ত, আমরা দায়বদ্ধ। আমরা এতবার বলেছি, আমি যে একটু আগেই বললাম 2016 সাল থেকে আমরা বলে এসেছি। আপনার সেই 3 জোটের রূপরেখার মধ্যে 4-5টা ইস্যুতে আমরা
হ্যাঁ আমরা করতে পারি নাই, এটা আমাদের দুর্বলতা। আগে জনগণের কাছে দায়বদ্ধ ছিলেন না, এখন অনেকটাই এই কথা আমি বলছি না। আপনি কি না, আমি আমার কথাটা একটু শুনেন তারপর আপনি বলেন। আমরা জনগণের কাছে দায়বদ্ধ ছিলাম না তা না, বিএনপি অলওয়েজ জনগণের কাছে দায়বদ্ধ, এখন আরো বেশি দায়বদ্ধ। এখন অবস্থার প্রেক্ষিতে মানুষ এখন রাজনীতির পরিবর্তন চায়, রাষ্ট্রের পরিবর্তন চায়, এবং এই জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকেও আমাদের পরিবর্তনের পথে হাঁটতে হবে এবং রাজনৈতিক নেতাকর্মীদেরকেও মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। সেই কারণেই আমরা বলছি, আমরা কিন্তু এই যে 31 দফা প্রণয়ন যে হয়েছে, এটা শুধু কি বিএনপি বা এই যে আপনার ধরেন অন্যান্য দল তারা একত্রে বসে এক টেবিলই করে ফেলেছে। এই 31 দফা প্রণয়নের আগে আরও ধরেন 2-3 বছর আগে থেকে আমরা বিভিন্ন অংশীজনের কাছে গিয়েছি, বোদ্ধাদের কাছে গিয়েছি, রাজনীতি নিয়ে যারা ভাবেন, যারা চিন্তা করেন, দেশকে নিয়ে যারা চিন্তা করেন, তারা আমার দলের মতবাদের বিরুদ্ধে হলেও তাদের মতামত আমরা গ্রহণ করেছি। অনেক ভাবনা চিন্তা করে আপনাদের 31 এবং শুধু এটা না, আমার বেগম খালেদা জিয়া 2017 সালে যে ভিশন 2030 দিয়েছিল, বা এখনো সেটা আমরা গ্রহণ করি বা এটা আমরা ওন করি, সেই ভিশন 2030 প্রণয়নের সময়ও আমি একজন নগণ্য একজন ব্যক্তি ছিলাম, যেখানে আমরা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আমরা সেই প্রস্তাবগুলো নিয়ে এসেছিলাম এবং সেটা গ্রহণ করেছি। আসবো আবার আপনার কাছে। নিশ্চয়ই মানবেন্দ্র দেব, নির্বাচনের পর দলগুলো আগের অঙ্গীকার অনেক সময় মনে রাখে না। নজির আছে 90 এরশাদ পতনের আগে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, সেখানে কি কি ছিল একটু মনে করিয়ে দিই। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, রেডিও টিভির স্বায়ত্তশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা সহ আরো কিছু। কি হয়েছে আমরা দেখেছি, মনে আছে আমাদের। জুলাই চার্টারে সকল মতামতের ভিত্তিতে যা হবে তাতে সব দলের স্বাক্ষর থাকবে। এই স্বাক্ষরের ফলে নির্বাচনের পর এই সনদ ভুলে যাওয়া রোধ হবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। এখন যেটা হচ্ছে আমাদের যে পুরনো অভিজ্ঞতা, সেই পুরনো অভিজ্ঞতা হচ্ছে যে যদি এরকম করেই চলতে থাকে তাহলে সেটা ভুলে গেলেও কেউ কিছু মনে করবে না, এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে। এখন সংস্কারের আলাপ হচ্ছে, ঐক্যমতের আলাপ হচ্ছে, কিন্তু আসলে কি সংস্কারের পথে, সেইটা একটু ভাবনার বিষয়। এখন যেইভাবে ধরেন বিগত রেজিমের, লাস্ট রেজিমের বিষয়টা আমরা যেইভাবে বলি, যেই টোনে যেইভাবে কথা বলা হতো সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, এই একটা থ্রেটের সুরে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। যে ব্ল্যাকমেইলিং, থ্রেট, এইটা ব্ল্যাকমেইলিং করে, থ্রেট করে কি আপনি রাজনীতির সংস্কার করবেন? অসম্ভব। এর জন্য যে সাংস্কৃতিক লড়াইটা দরকার, সেই লড়াইটা সবাই মিলে এবং সম্পৃক্ততা, যার জন্য সংস্কার। থ্রেট কে করেছে আপনি ধরেন যে এই যে বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বললেন যে আমরা এবার এটা এরকম করে দেব, মানে ওই 3 জোটের রূপরেখায় স্বাক্ষর ছিল না, প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাক্ষর ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে। কিন্তু আপনি ধরেন যে এরকম করে মানে পুলিশিং করে আপনি রাজনীতির সংস্কার করতে পারেন না। ভয় দেখিয়ে যে এটা কি রাজনৈতিক দলগুলোকে থ্রেট করা হচ্ছে, এবার কিন্তু আর নড়তে পারবেন না, আমরা কিন্তু এটা দিয়ে দেব। আচ্ছা, এইটাকে আপনি থ্রেট মনে করছেন? এইটা ধরেন যে রাজনৈতিক শক্তিগুলোকে এক ধরনের আমি কি বলবো, এটারে এক ধরনের ইগনোরেন্সের মধ্যে নিয়ে, এক ধরনের তাচ্ছিল্যের মধ্যে নিয়ে এই রাজনৈতিক সংস্কার করা যায় না।